ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন বহুল আলোচিত একটি নাম। পেশায় একজন চিকিৎসক। করোনা ভাইরাস পরীক্ষার জালিয়াতির অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করেন বলেই তার দৃঢ় বিশ্বাস। মূলত গ্রেপ্তারের পরে আলোচনায় আসেন তিনি। দীর্ঘ কারাভোগ শেষে জামিনে আছেন অনেক দিন ধরেই। কারাগার থেকে বের হওয়ার পর তিনি বিয়ে করেন সাংবাদিক কায়েস আহমেদ সেলিমকে। সাংবাদিক কায়েস আহমেদ সেলিম আমাদের খুবই ঘনিষ্ঠ। রোববার এক বিয়ের অনুষ্ঠানে দেখা হয় এই দম্পতির সঙ্গে। এই সুযোগে ডাক্তার সাবরিনা মুখোমুখি হন সিরাজুল ডায়েরির সঙ্গে। দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলামেলা অনেক কথা বলেছেন, যা আমরা পাঠকদের জন্যে, যা আমরা দর্শকদের জন্যে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ডাক্তার সাবরিনার কাছ থেকেই শুনুন তার জীবনের গল্পটা একটু বলুন দর্শকদের উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে যে আমি তো নিজেকে কখনোই সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি তো দূরের কথা, আমার লাইফে সেলিব্রেট করার ঘটনাই খুব কম। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও একটা জিনিস আমি বলতেই চাই যে আমি একজন চিকিৎসক এবং সেই সাথে আমি একজন কার্ডিয়াক সার্জন। তো তারপরে আমার জীবনে একটা অধ্যায় ছিল যেখানে আমাকে কারাগারে যেতে হয়েছিল একটা ষড়যন্ত্রমূলক মামলায়। এবং তারপরে যখন আমি বের হলাম এবং তখন আমি আমার কারার জীবন নিয়ে বই লিখলাম। হ্যাঁ, মূলত তখনই মানুষ আমাকে চিনেছে, জেনেছে আরো বেশি করে। করোনার সময় একটা নেতিবাচক ভাবমূর্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিডিয়ার মাধ্যমে মিডিয়াকে একটা বায়াস করে, হ্যাঁ, মিডিয়াকে ভুল পথে পরিচালিত করে বা একটা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাকে একটা ইমেজ তৈরি করা হয়েছিল, আমার নেগেটিভ ইমেজ। হ্যাঁ, তো তখন মানুষ আমাকে চিনেছে। কিন্তু যখন আমি কারাগার থেকে বের হয়েছি, বই লিখেছি এবং ক্রমাগত আমি লিখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার লেখা প্রচুর মানুষ পড়ে। তো যখন আমি লিখি এবং মানুষের সামনে আসি, তো আমার লেখনির মাধ্যমে আমার একটা নতুন পরিচয় মানুষের সামনে তৈরি হয়েছে। তো এই কারণেই মানুষ আমাকে পছন্দ করে, কেউ কেউ অপছন্দ করে, কিন্তু সব মিলিয়ে আমি বলবো যে এটাই হচ্ছে আমার পথ চলা। আর জীবন কিন্তু থেমে নেই, জীবন হচ্ছে চলবে এবং আমাকে দৌড়াতে হবে। এবং আল্লাহর ইচ্ছে আমি যা অ্যাচিভ করতে চাই, আমি চাই যে জনগণ আমার বই পড়ুক। এবং রাজনৈতিকভাবে আমি যেহেতু এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, সেই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো আমি করতে পারি। এবং যদি আল্লাহ চায় এবং আমার দল যদি আমার উপর আস্থা রাখে, তাহলে কোনো একদিন আমি সংসদে বসবো ইনশাআল্লাহ। আপনি বললেন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা আসলে পরিকল্পিতভাবে। এই নেতিবাচক ভাবমূর্তি তৈরি করার জন্য আপনি কাকে দায়ী করবেন? আসলে তৎকালীন এমন একটা প্রেক্ষাপট ছিল যে যেখানে করোনা নিয়ে তৎকালীন সরকারের কিছু মানে ঘাটতি ছিল ম্যানেজমেন্টের, বা কিছু ত্রুটি ছিল, যে কারণে ওটা পুরোটা ফোকাস তখন আমার দিকে ডাইভার্ট করা হয় এবং এমনভাবে মিডিয়াকে বিভ্রান্ত করা হয়। কারণ একটা মানুষ যখন রিমান্ডে যায়, একটা মানুষকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কিন্তু মিডিয়া তার ওখানে উপস্থিত থাকে না। মিডিয়াকে পরবর্তীতে যারা করা হয়, ব্রিফিং করা হয়, মিডিয়া সেটাই জানে। তো মিডিয়াকে ওভাবে বিভ্রান্ত করা হয়েছিল এবং পুরাটা নজর তখন আমার উপরে, আই ওয়াজ এ স্কেপগোট। হ্যাঁ, আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে এখন আপনারা দেখেছেন যে পরবর্তীতে ডিবি হারুন, উনি শুধু আমাকে নিয়ে না, অনেককে নিয়ে নাটক করেছেন। ভাতের হোটেলের মাধ্যমে উনি এখন খুবই পপুলার, জনপ্রিয় নাট্যকার। তো উনার কারণেই উনি আমার সাথে নাটক করেছিলেন। এখন জনগণ কিন্তু দেখেছে যে উনার পরিণতি। আর আমিও বলবো যে জীবদ্দশায় সবাই কিন্তু তার সাথে যারা ষড়যন্ত্র করে, খারাপ কাজ করে, সেই পরিণতি দেখে যেতে পারে না। কিন্তু আমি লাকি যে তাদের পরিণতি আমি দেখে যাচ্ছি আর কি। ডিবি হারুন সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে?
আমার বক্তব্য এটাই যে উনি কার নির্দেশে আমার সাথে এই কাজটা করলেন, কেন আমাকে উনি এই মিথ্যা মামলায় সম্পৃক্ত করলেন। উনি জিজ্ঞাসাবাদের নামে আমাকে ডেকে নিয়েছিলেন। হ্যাঁ, এর আগেও উনি এই মামলা যখন তেজগাঁ থানায় এই মামলাটা হয় এবং আমার মরহুম প্রাক্তন হাজবেন্ড এক মামলার মূল আসামি ছিল, তো তখন হচ্ছে যে আমাকে ওরা গ্রেফতার হয়েছিল, কিন্তু আমাকে কয়েকবার উনি পার্সোনালি ডেকেছিলেন। কেন ডেকেছিলেন আমি যাইনি, কারণ ওনার ইমেজটাই এমন যে ওনার ডাকে সারা দিয়ে আমি যাইনি। তো পরবর্তীতে উনি ফাইনালি আমাকে ডেকে অফিসিয়ালি ডেকে গ্রেফতার দেখান, এবং আমি দেখলাম যে আমাকে ডাকার আগেই ওখানে সকল চ্যানেলে সাংবাদিকরা উপস্থিত, মানে আমাকে জিজ্ঞাসাবাদ করার আগেই। এবং উনি আমাকে কোনোই জিজ্ঞাসাবাদ না করে 2 ঘন্টা বসিয়ে রাখলেন, এবং পরবর্তীতে আমি জানলাম যে আমি নাকি গ্রেফতার। উনি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাকে গ্রেফতার করেছেন, কিন্তু উনি আমাকে জিজ্ঞাসাবাদই করেননি। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে রিমান্ড সম্বন্ধে মানুষ অনেকে জানে না, ওখানে টিভি ক্যামেরাও থাকে না। আপনি রিমান্ডের গল্পটা একদিন দর্শকদের উদ্দেশ্যে বলবেন। রিমান্ডের গল্পটা যদি একটু বলতেন, মানুষ তো জানতে চায়। আসলে রিমান্ড হচ্ছে একটা প্রচন্ড ভয়ানক একটা ব্যাপার আমার জন্য, কারণ এখানে একটা সিভিয়ার মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হয় তারা যা শুনতে চাচ্ছে সেটা আমার মুখ দিয়ে বলানোর জন্য, কিন্তু আমি তো সেটা বলবো না, মরে গেলেও বলবো না। তবে রিমান্ডে আমার সাথে কি ঘটেছিল এটা আমি এখন বলতে চাই না, এজন্য যেটা বলা এখন অর্থহীন। কেউ কি আমার 7 দিনের রিমান্ড ফিরিয়ে দিতে পারবে? পারবে না। আমার কষ্ট লাঘব করতে পারবে? পারবে না। বরং কিছু নেতিবাচক মন্তব্য আসবে, কিছু উপহাস আসবে, কিছু হাহা রিয়াক্ট আসবে, কিন্তু তারা তো আমার ওই কষ্টটা ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু মানুষ তো জানতে পারবে, মানুষের জানার আগ্রহ। কিছু কিছু জবাব আল্লাহর তরফ থেকে আসে, হ্যাঁ, কিছু কিছু বিচার আল্লাহর তরফ থেকে হয়। আমি সেই আল্লাহর বিচার এবং প্রকৃতির প্রতিশোধের জন্য অপেক্ষা করছি। মানুষকে আমি এই বিষয়টা জানাতে চাই না। আমার মনে হয় যে রিমান্ডে সেই কষ্টকর দিনগুলোর কথা আমি নিজেও স্মরণ করতে চাই না, আর আমি গণমাধ্যমেও বলতে চাই না, কাউকে জানাতে আমরা চাই না। সামনের দিকে এগোতে চাই। তো আমি একটু মানুষ জানতে চাই আপনি কিভাবে উত্তরোত্তর সফলতা কিভাবে অর্জন করলেন, আপনার জীবনের গল্পটাই মানুষ একটু জানতে চায়। আম, আমি আমি যখন কারাগার থেকে বের হলাম, আমি এই একটা স্ট্রং একটা ডিটারমিনেশন নিয়ে বের হয়েছি যে আমি যেভাবে হোক আমি আমার নিজেকে ইনোসেন্ট প্রুফ করবই করব, যেভাবেই হোক। এবং মূলত সেটা লেখনির মাধ্যমে, কারণ যেহেতু আমার কোনো ক্ষমতা নাই, আমি কোনো অর্থবিত্তশালী ব্যক্তি না, আমার মাথার উপরে কোনো রাজনৈতিক দলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের হাত নাই, আমার একটাই ক্ষমতা, সেটা হচ্ছে আমার কলম। তো তো এটাই আমার ছিল, এবং বই লেখা। এবং আমি একটা পরবর্তীতে আমার মানে ব্যক্তিগত জীবনে আমার বিয়ের পর আমি আমার হাজবেন্ডের সাপোর্ট পেয়েছি। আমার একটা হাজবেন্ডের সাপোর্ট দরকার ছিল ফর সোশ্যাল স্টেটাস, সোশ্যাল সাপোর্ট, ইকোনমিক্যাল, ফিনান্সিয়াল, হ্যাঁ, সব রকম সাপোর্ট, মেন্টাল, ইমোশনাল, সব রকম সাপোর্ট। তো আলহামদুলিল্লাহ ওনার কাছে আমি এটা পেয়েছি, এবং যার ফলে আমি আমার কাজগুলো, বন্দিনী ফাউন্ডেশনের কাজ, বন্দিনীদের জন্য যে কাজ, আপনার পরিকল্পনাগুলো একটু বলেন। যেমন আমি চাই যে এই যেমন আমি একটা মামলায় সম্পৃক্ত হয়ে কারাগারে গিয়েছি, অনেকেই কারাগারে যায়, কেউ যায় অপরাধ করে, কেউ যায় অপরাধ না করে, কেউ যায় অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে, কেউ যায় একেবারে অন্য কারোর জন্য। কিন্তু সে যখন সাজা খেটে বার হয়, তখন দেখা যায় যে দুনিয়ার মানুষ এমন একটা ভাব করছে যে তুমি না ওই মামলায় জেলে গিয়েছিলে, সে তো তার সাজাটা খেটেই বের হয়েছে, তাহলে কি সে এখন মরে যাবে? সে কি সমাজে বেঁচে থাকার অযোগ্য? সে তার তার একটা ভালো বিয়ে হয় না, পরিবারে তার কোনো জায়গা হয় না, সে কোনো চাকরি পায় না। তো আমাদের কাজ হচ্ছে বন্দিনী ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে রিহ্যাবিলিটেট করা, নট অনলি হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন, বাট অলসো সোশ্যাল রিহ্যাবিলিটেশন। আচ্ছা, যারা বন্দিনী আছে তাদের কল্যাণের জন্য আপনি কাজ করতেছেন। হ্যাঁ, আরো আর শুধু তাদের জন্য না, তাদের যারা বৃদ্ধ পিতামাতা তাদের জন্য, কারণ তারা তো জেলখানায় বসে বৃদ্ধ পিতামাতাকে সাপোর্ট দিতে পারছে না। আর তাদের সন্তানের জন্য তাদের স্কুলিং অ্যান্ড তাদের হচ্ছে এডুকেশন, আর হচ্ছে তাদের হেলথ। আপনি কি এই সংগঠনের কার্যক্রম শুরু করছেন জি, ইতিমধ্যে? জি। আচ্ছা, আচ্ছা। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে দর্শকদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে, কেউ আমাকে অপছন্দ করে, কিন্তু যারা অপছন্দ করেন তাদেরও কিন্তু আমার লাইফ থেকে অনেক কিছু শেখার আছে। এটাই শেখার আছে যে মানুষ পড়ে যায়, মানুষের জীবনে অনেক বিপর্যয় হয়, সেটা তাদের সাংসারিক জীবনে বিপর্যয় হতে পারে, তার ক্যারিয়ারে বিপর্যয় হতে পারে, সে একটা ব্যবসায় প্রতারণার শিকার হয়ে সব কিছু হারাতে পারে, কিন্তু হারালেও হেরে যাওয়া যাবে না।
হ্যাঁ, এরকম জীবনে ঘটনা ঘটলে থেমে যাওয়া যাবে না, জাস্ট পজ, রিসেট অ্যান্ড রিস্টার্ট। আপনি রাজনৈতিক জীবনের কথা বললেন, আপনি কবে থেকে রাজনীতির সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং আপনার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্বন্ধে যদি একটু বলতেন। আচ্ছা, রাজনৈতিকভাবে আমার দাদি 4 বারের বিএনপির এমপি। আমার বড় চাচা, উনি হচ্ছে বিএনপির এমপি দিনাজপুর 1 আসনের। তো রাজনৈতিক জাতীয়তাবাদী আদর্শকে আমরা রাজনৈতিকভাবে ধারণ করি। তো আগে যেহেতু আমি সরকারি চাকরিতে ছিলাম, আপনি জানেন যে সরকারি চাকরি থাকলে সক্রিয় রাজনীতি করা যায় না। তো এখন আমি সরকারি চাকরিতে যেহেতু নেই দীর্ঘদিন ধরে, তো এখন আমি সক্রিয় রাজনীতি করব এবং ওই জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেই করব। আর হচ্ছে যে এই মুহূর্তে যেটা বলতে চাই, যে সকলেই নিজের মুখটা পরিচিত হলে ভাবে যে এখনই আমাকে নির্বাচনে নেমে যেতে হবে। কিন্তু আমার মনে হয় না, আমার মনে হয় যে এখন আমাকে জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করে যেতে হবে। তো আমার দলীয় সিদ্ধান্ত যদি হয় এবং জনগণ যদি আস্থা রাখে, তাহলে আমি কোনো এক সময় নির্বাচিত হয়ে সংসদে যাব। না, আপনি তো বললেন লেখালেখি করেন, বই লিখেছেন, আপনি প্রতিষ্ঠাতা একজন ডাক্তার, আপনি সবাই পরিচিত। এবং এর এর বাইরেও কি আপনার কোনো পরিচিতি আছে কিনা, বা আপনি আর কি কার্যক্রম পরিচালনা করতেছেন? এটাই আমার মূল পরিচিতি। আমি যাই করি বা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় আপনি দেখা গান, যায়। নাচ এরকম কোনো কিছু সঙ্গে সংশ্লিষ্ট কিনা? আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, নাচ আমার প্যাশন। তবে নাচ গান বা মিডিয়াতে আমি যাই করি, সেটা কিন্তু ব্যক্তি আমি না, সেটা আমার প্রকৃত সত্তা না। আমার প্রকৃত সত্তা, আই এম এ কার্ডিয়াক সার্জন, এবং আমি লিখি। লেখিকা হওয়াটা অনেক দূরের ব্যাপার, ইটস এ জার্নি। 3টা বই লিখে কেউ যে লেখিকা হতে পারে না। আর যদি কখনো আল্লাহ চায় আমি সংসদে বসতে পারি, তখন সেটা হবে একটা পরিচয়। তো আপাতত এই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। আপনার জন্য।